ভোট দিয়ে চালানো যায় সেরকম বিরোধী দল। কারণ হচ্ছে যে মূল যে বিরোধী মতামত সেটা কি আসলে স্পষ্ট হচ্ছে এই সংসদে? আপনি দেখুন যে যেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, দেশে হামের টিকার অভাবে শিশু মারা যাচ্ছে, জ্বালানি তেলের জন্য মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে, মানুষের অর্থনৈতিক জীবন পর্যুদস্ত, মানুষ বিদ্যুৎ পাচ্ছে না, 16 ঘন্টা বিদ্যুৎ থাকছে না, সেগুলো নিয়ে কি সরকারকে জবাবদিহিতার মধ্যে পড়তে হচ্ছে? নাকি গাড়ি নিয়ে আলাপ, গাড়ি হবে না কেন, এবং তার উত্তরে বিরোধী দলীয় নেতা বলছেন ছোটদের কথা মানতে হবে, তাদেরকে না বলতে নেই। তো এই বিষয়গুলো আসলে কি ইঙ্গিত দেয়? এই বিরোধী দল অনেকটা কচি কাচার আসরের মতো, যাদেরকে এলাকার মানুষ চেনে না। এলাকার মানুষ যদি চিনতই তাহলে আপনাদেরকে উপজেলা পরিষদে গিয়ে কেন সরকারি অর্থে কক্ষ বরাদ্দ করতে হচ্ছে? আপনাদেরকে চেনে না বলেই সেখানে কক্ষ বরাদ্দ করতে দিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের মাসিক বেতনের সাথে 15,000 টাকা যুক্ত আছে, সেই 15,000 টাকা দিয়ে উপজেলা পর্যায়ে খুব ভালো অফিস ভাড়া পাওয়া যায়। আপনাকে কেন উপজেলার মধ্যে ঢুকতে হচ্ছে? আমাদের যে জুলাই সনদের অন্যতম প্রত্যয় স্থানীয় প্রশাসনকে কেন্দ্রীয় শাসনের থেকে আলাদা করা, সেটাকেই তো নষ্ট করে দেবার আরেকটা পায় তারা এটা। আপনি যখন ওখানে এমপি স্বয়ং গিয়ে উপজেলার ওখানে ঢুকে যাচ্ছেন, আপনি একটি কক্ষ বরাদ্দ করছেন, আপনি যখন ওখানে বসছেন, আপনার যখন নেতাকর্মীরা ওখানে ভিড় করছেন, উপজেলা চেয়ারম্যান তো ফু দিয়ে উড়িয়ে দেওয়ার মতো অবস্থা। কাজেই আপনাকে ওটাও দখল করতে হবে। আপনি খেয়াল করে দেখুন, এই যে পরিদর্শক কক্ষ, যেহেতু আপনি এমপি হওয়ার আগে তো আপনার পরিদর্শক কক্ষ লাগলো না, তার মানে কি আপনাদেরকে এলাকার লোকে চেনে না? আপনাদেরকে চেনে না বলেই আপনাদেরকে এখন এই সরকারি সুবিধা নিতে হচ্ছে। আপনি রাজনীতির কি পাঠ, মৌলিক পাঠ কি, আপনাকে এলাকার মানুষ চিনবে। এলাকার মানুষই আপনাকে আইন প্রণেতা হিসেবে পাঠাবে। সংসদ সদস্যের কাজ কি? এলাকার গম বরাদ্দ দেওয়া? নাকি সংসদ সদস্যের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, নির্বাহী বিভাগকে প্রশ্নের মুখে রাখা, সকল যেই সমস্ত ক্ষমতার যেই কাঠামোগুলো সেগুলো জবাবদিহিতার আওতায় আনা? তা না করে আপনি এলাকার সমস্ত লোকজনকে আজকে কেন চিনতে চাইছেন? এই কচি কাচার রাজনীতি করে দেশকে আপনার উন্নতি করবেন? না যেই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের যেই কাঠামোটিতে বসিয়ে দিয়েছে, এখন সেটাকে আরো শক্ত ভিতে আনবার জন্য আপনাদের এখন গাড়ি দরকার, আপনাদের এখন বাড়ি দরকার, আপনাদের এখন এলাকায় যাবার দরকার। ভাই, ছেলে মানুষের একটা সীমা থাকে, সেই জায়গাটাকে আপনারা রাজনীতিটাকে ওই পর্যায়ে নিয়েন না। কারণ আপনাদের যেই পরিস্থিতিটা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একটা বড় রাজনৈতিক শক্তিকে সম্পূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রেখে আপনাদেরকে আলাদা ফিডিং করে বিরোধী দলের আসনে বসানো হয়েছে। সেইটাকে আরও এভাবে যদি আপনারা প্রকাশ করে দেন, তাহলে মানুষের সামনে আপনারা হাসি ঠাট্টার পাত্রে পরিণত হবে। কাজেই আপনাদেরকে বুঝতে হবে আপনারা কোন আসনে বসে। হাসনাত আব্দুল্লাহ যখন সংসদ সদস্য হননি তখন কিন্তু বলেছেন যে তিনি সরকারি কোনো সুযোগ সুবিধা নেবেন না, আবার যখন এমপি হলেন তখন তিনি গাড়ির দাবি করছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে? ঠিক একইভাবে আপনারা দেখুন, যখন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে আপনি ভারতীয় দালাল, আপনি আওয়ামী লীগের প্রেতাত্মা, আর তারা যখন ছাত্রলীগের কর্মীদেরকে এখন দলে নিচ্ছেন তখন তারা কিন্তু সহি, তারা 24-এর গণ অভ্যুত্থানের। হঠাৎ কেন আওয়ামী লীগ কর্মীদের তাদের দলে নিতে হলো? কারণ হচ্ছে সংসদে যাওয়ার কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। আওয়ামী লীগ না থাকাতে সহজেই আমরা যেতে পারলাম। এখন তো আমাদেরকে দল বড় করতে হবে। মূল দল বড় করতে হলে কোথায় আছে এত কর্মী? আওয়ামী লীগ ছাড়া। কাজে আওয়ামী লীগকে এখন আমরা, যেহেতু তারা বিপদে আছে, তাদেরকে আমরা নিয়ে নিই। আমরা তো সংসদে চলেই গেছি। আওয়ামী লীগ থাকলে যেহেতু থাকি, যখন এনসিপি বলবে উনি নিরাপরাধ, তখন তিনি নিরাপরাধ। আপনি দেখুন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যখন বারবার বলা হলো যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, আপনারা সেটা বিচার করুন। তা না করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কোথা থেকে স্নাইপার রাইফেলের বয়ান নিয়ে এলেন, যেগুলো তো পুলিশ ব্যবহার করে না, অর্থাৎ কোত্থেকে এইগুলি এলো? তার মানে নানান রকম বিতর্কের মূলে সেই স্বরাষ্ট্র উপদেষ্টা চাকরিও চলে গেল, তাকে বদলি করে অন্য জায়গায় দিয়ে দেওয়া হলো। তো অর্থাৎ আপনার নানান রকম ঢাক গুড়গুড় আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই কথা তো সত্য যে তখন মানুষের মধ্যে এটাকে যুক্ত করে দিলেন, দুটাকেই আপনি একটা শূন্যগর্ভ অবস্থায় নিয়ে গেলেন। আপনি যুদ্ধাপরাধীর বিচারটাকেও তামাশায় পরিণত করলেন এবং আওয়ামী লীগের বিচারটাকে আপনাকে ঝুলিয়ে দিলেন। ঝুলিয়ে দিয়ে কি করলেন? আপনি নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে একটা প্রীতি ম্যাচের আয়োজন করলেন, আমরা ও মামুদের নির্বাচন। সেই আমরা ও মামুদের নির্বাচনে কিছু কচি কাচার সদস্যরা সেখানে এমপি নির্বাচিত হয়েছেন, যাদের এলাকার মানুষ চেনে না বলে এখন গাড়ি দিয়ে তাদেরকে নিয়ে যেতে হবে। কাজে এই যে পরিস্থিতি, সেখান থেকে আসলে বুঝতে হবে যে যেটা হয়ে গেছে সেই জায়গার থেকে ফেরত যাবার তো কোনো রাস্তা নাই। যার যার দায়িত্ব তাকে পালন করতে হবে। আপনারা আপনাদের বিরোধিতার জায়গা থেকে শুধুমাত্র যদি এই ধরনের তামসা করতে থাকেন, তাহলে কিন্তু আপনারা ফ্রিডম পার্টি এবং জাতীয় পার্টিতে পরিণত হবেন। সরকারি আনুকূল্যে কখনো বিরোধী দল নিজের পায়ে দাঁড়াতে পারে না। এটা একটা আপ্তবাক্য, এটা সত্য কথা, চিরকালীন সত্য। যদি তাই হতো তাহলে ফ্রিডম পার্টি বড় পার্টি হিসেবে দাঁড়া হতো। আপনাদের মনে পড়ে 80 দশকে ফ্রিডম পার্টিকে সংসদে বসানো
হয়েছিল। কোথায় সেই ফ্রিডম পার্টি? আপনাদের মনে পড়ে জাতীয় পার্টিকে 3 টার্ম প্রধান বিরোধী দলে পরিণত করা হয়েছিল, আওয়ামী লীগ সেটা পরিণত করেছিল। কোথায় সেই জাতীয় পার্টি? মানুষ তাকে লাল কার্ড দিয়েছে। যদি অন্তর্বর্তীকালীন সরকারের সেই ইতিহাস মনে থাকতো, আওয়ামী লীগকে কিন্তু নির্বাচনে আসতে দিত তারা, জনগণই তাদেরকে লাল কার্ড দেখাতো। কিন্তু সেই সুযোগ না দিয়ে মজলুমে পরিণত করে মানুষের সহানুভূতি আওয়ামী লীগের দিকে নিয়ে চলে যাচ্ছে। কাজেই আপনি কিন্তু সবসময় মানুষের সহানুভূতি মজলুমের দিকে যায়। আপনাকে সেই জায়গাতে, আপনি যখন জাতীয় পার্টি আওয়ামী লীগ জামাতকে মজলুমে পরিণত করেছিল, মানুষের জামাত যতই অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতা মানুষের সহানুভূতিও পেয়েছে, যেহেতু তাদেরকে নিষিদ্ধ করেছিল 3 আগস্ট নিষিদ্ধ বা 2 আগস্ট যাওয়ার 2-3 দিন আগে, এটার কোনো প্রয়োজন ছিল না। নিষিদ্ধ যে কোনো কিছুর প্রতি মানুষের এক ধরনের সহানুভূতি থাকে। আপনার এই বিষয়ে দেখতে হবে কার কি দায়িত্ব, আপনাকে তৈরি হতে হবে, প্রস্তুত নিয়ে আপনাকে রাজনীতিতে আসতে হবে। এখন আপনি দেখুন যে এই যে উপজেলার যে পরিস্থিতি, এই উপজেলার ব্যাপারে সরকারকে অবশ্যই আরও ভাবনা চিন্তা করতে হবে। এইভাবে স্থানীয় যে সরকার বা স্থানীয় শাসন ক্ষমতাকে কুক্ষিগত করাটা কোনো গণতান্ত্রিক সরকারের আচরণ হতে পারে না। আপনাকে এই ধরনের 70,000 টাকার গাড়ি, আপনি দেখুন চালাকি আর কাকে বলে। এর আগে যখন করমুক্ত গাড়ির ব্যাপার ছিল, সেই গাড়ি কিন্তু পুরোটা সরকার কিনে দিত না, যার যার টাকা দিয়ে কিনে সে করমুক্ত পেত। আর এখন পরিণত হয়েছে আবদারের সংসদে পরিণত হয়েছে। তারা ছোটরা চাইবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, সেটা অন্তর্বর্তীকালীন সরকার 2 দিনের কুসুম কুসুম আন্দোলনে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি খাওয়ায় টাওয়ায় সেটা করে দেবে। এখন গাড়ি চাচ্ছে, 2 দিন পরে বলবে উপজেলা পরিষদে তো আমরা কক্ষ পেয়ে গেছি, এখন উপজেলা পরিষদে আমাদের একটা বাড়ি বানিয়ে দিতে প্রত্যেকটা উপজেলায়। তার মানে আপনি এখান থেকে গিয়ে আপনাকে মানে কেন্দ্র থেকে আপনাকে প্রতিষ্ঠিত করা হচ্ছে নেতা হিসেবে, আপনি তৃণমূল থেকে আসেননি, এই সত্য আপনারা স্বীকার করে ফেলছেন। কাজেই ওই রাজাকে, ওই যে উলঙ্গ রাজাকে, আর রাজা তোমার পোশাক কোথায় আর বললেন না। আপনারা নিজেদেরকে আর ওই রকম উলঙ্গ রাজায় পরিণত দয়া করে করবেন না। আপনারা নিজেরা নিজেদের জায়গাটিকে ঠিক রেখে আপনারা যা আপনাদের দায়িত্ব সেই জায়গায় আপনাদের নিজেদেরকে প্রস্তুত করুন। জি, এবার একটু জনাব সুব্রত। দ্বারা রাজনীতি হচ্ছে রাষ্ট্রকে দিতে হবে, জনগণকে দিতে হবে। আমি কি পাবো, কি পেলাম, কি পথ, কোথায় আমার অবস্থান, এগুলো দিয়ে কিন্তু দেশপ্রেমিক হওয়া যায় না। তো আমি বলবো যে এখন এই পার্লামেন্টের মধ্যে যেসব আলোচনা হচ্ছে, হ্যাঁ, ওইটা তো আজিজ ভাই বললো যে পার্লামেন্টের প্রতি মানুষের আগ্রহ চলে যাচ্ছে, এবং এখানে যেসব তর্ক বিতর্ক হচ্ছে এগুলো অনেকটা, আমি আগেও বলেছি, এগুলো ছেলে খেলা আর কি। তো আমরা এই 2-3 মাসের মধ্যে পার্লামেন্টটাকে এত হেয় প্রতিপন্ন করার এই অবস্থান, জনগণ তো এই ম্যান্ডেট দেয় নাই। জনগণ আপনাদেরকে পাঠিয়েছে আইন প্রণেতা, তাই না? দেশের স্বার্থে, জনস্বার্থে আইনগুলো প্রয়োজন, সেগুলো মডিফিকেশান, সংশোধন, হ্যাঁ, বিশ্লেষণ, এগুলো আলোচনা করেন, সংবিধান নিয়ে আলোচনা করেন, অসুবিধা তো নাই। সেগুলো না করে এখন আমাদের এমপি সাহেবরা প্রথমেই উঠে যার যার এলাকার দাবি। কালকে একজন দেখলাম ঢাকা 12, হ্যাঁ, তিনি নিজের এলাকার এইসব চাহিদা পূরণের জন্য পার্লামেন্টে আহ্বান জানাচ্ছে। হ্যাঁ, এইটা তো আইন প্রণেতাদের দায়িত্ব না, এটার জন্য তো স্থানীয় সরকার আছে, আমাদের মেয়র সাহেবরা আছে যার যার এলাকায়। হ্যাঁ, তো সেগুলো থেকে আমাদের বিচ্যুতি করছে, আমরা তো বেরোতে পারছি না আর কি। আমরা অতীতেও যা করেছি এখনো সেই ধারায় দেশটা পরিচালনা করবো। আমি তো মনে করি যে বিএনপিকে সহযোগিতা করা উচিত, যে রাষ্ট্রের কাঠামো, রাষ্ট্র সংস্কার, যেগুলো আমরা বহুদিন ধরে বল, বিএনপি তো এক ধাপ এগিয়ে আছে, তাই না? তারা তো 3 বছর আগেই 31 দফা দিয়েছে রাষ্ট্র সংস্কারের বিষয়ে, তারপর তাদের ইশতেহারও আছে। সেগুলোর দিকে আমরা মনোযোগ দিই না কেন? আমি তো বলি যে আওয়ামী লীগ দিন বদলের কর্মসূচি দিয়ে 2008-এ মানুষের সাথে প্রতারণা করেছে। আমরা তখনও বক্তৃতাগুলো দিয়েছি যে আপনারা পাতা উল্টান, আজকে কী হলো, কালকে কী হলো। আপনার যে কমিটমেন্ট দিন বদলের কর্মসূচি, সেগুলো তো হয়নি, আপনারা নিজেদের দিন বদল করেছেন, তাই না? তা এখন এই সরকারকে আমরা সেই জায়গায় ঠেলে দিতে চাইবো না। আমরা চাইবো এই সরকারের মাধ্যমে দেশে গুণগত পরিবর্তন হবে, রাষ্ট্র সংস্কার হবে, এবং যে সমস্ত আপনি এই যে আমাদের জুলাই সনদ, সেটা নিয়েও তো মাননীয় প্রধানমন্ত্রী বলছে আমাদের যে কমিটমেন্ট আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আর একটু প্রশ্ন রাখি, প্রশ্ন রাখার আগে একটু কিছু তথ্য দেই আপনাকে। ঢাকা শহর কিন্তু এখন লাশের শহরে পরিণত হচ্ছে। আমি যদি একটু বলি, চলতি মাসের প্রথম 15 দিনে অন্তত 16টি হত্যাকাণ্ড ঘটেছে, এবং গত জানুয়ারি থেকে মার্চ মাসে ঢাকায় মোট 107টি খুনের ঘটনা ঘটেছে। এবং মাসভিত্তিক হিসাবে যদি বলি, মার্চে 33টি, ফেব্রুয়ারিতে 38টি এবং জানুয়ারিতে 36টি হত্যাকাণ্ড ঘটেছে। এই পরিসংখ্যানে আপনি কতটা উদ্বিগ্ন সেটি জানতে চাই। উদ্বিগ্ন কি, আপনি তো কক্সবাজারে দেখেন না একজন সাধুকে কিভাবে পিটাই মেরে ফেললো। হ্যাঁ, এগুলো তো ভয়াবহ। আবার তো মাজারের উপর আক্রমণ হলো। তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বলেছিলেন 0 টলারেন্স,
তো আমরা সেটা দেখতে চাই। উনি অবশ্য বলতে যে আমাদের পুলিশের আভ্যন্তরীণ অনেকগুলো সমস্যা আছে, আমরা সেটাকে ঢেলে সাজাচ্ছি এবং সেটা কিছু আমরা দেখতেও পাচ্ছি। তো দেখা যাক, আমরা অন্তত আরো মাস দুয়েক অপেক্ষা করে দেখি। তার মানে কি ঢেলে না সাজানো পর্যন্ত কি এভাবে লাশ পড়তেই উনি থাকবে? সেটাই বলেছেন, উনি বলছেন যে আমাদের অনেক প্রবলেম আছে পুলিশ প্রশাসনে, আমরা এটাকে সংস্কারে হাত দিয়েছি, তারা বললো আর কি। দেখা যাক, আমি আশাবাদী যে একেবারে এটাকে যেভাবে আপনি উপস্থাপন করেছেন ঘটনাগুলো, তো আমাদের আগে ছিল কি সরকার অস্বীকার করতো কোনো একটা ঘটনা, আপনি যখন বলতেন বা মিডিয়াতে আসতো, এখান থেকে বেরিয়ে আসতে হবে, এখানে স্বীকার করে আপনাকে তাদের পাশে যেতে হবে, মানুষকে আশ্বস্ত করতে হবে। রাষ্ট্রের কাছে তো মানুষ নিরাপদ, পুলিশের কাছে মানুষ নিরাপদ, সেই অবস্থায় কেন আমরা ফিরে যাব না? বিচার বিভাগে গেলে মানুষ যেন ন্যায় বিচার পায়, অতীতে হয় নাই বলে এখন হবে না, এটা তো হইতে পারে না। আমরা কমিটেড ন্যায় বিচার মানুষকে দেওয়া, সুতরাং এই সব জায়গাগুলো রিফর্ম দরকার। এ ব্যাপারে আমি আশা করবো যে বিএনপি এবং মাননীয় প্রধানমন্ত্রী মনোযোগী হবেন এবং দ্রুততম সময়ে মনোযোগী হতে হবে, তা নাহলে কিন্তু আবার হাতছাড়া হয়ে যাবে জিনিসগুলো। জি, ধন্যবাদ। পাপিয়া আপা, আপনার কাছে আসি। শুরুতে আগে একটা প্রশ্ন করি যে আমরা বিভিন্ন সময়ের আগে তো দেখেছি যখন দল গঠন হতো বা মনোনয়ন দেওয়া হতো তখন তারকাদের একটা হিড়িক থাকতো। হ্যাঁ, আমরা দেখেছি যে অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা এবং ক্রিকেটাররাও থাকতেন। এবার কিন্তু বিএনপি সেই জায়গা থেকে সরে এলো, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা নিঃসন্দেহে ভালো লক্ষণ, কারণ যে যেই পেশায় থাকবে তার পেশাতে তো আসলে কন্ট্রিবিউশন, একটা আন্দোলনকামী গান করলাম, সেই গানের সুবাদে এসে ওই সবার যদি লক্ষ্য থাকে আমি এমপি হব, তো এটা এমপি জায়গাটা আসলে খেলে হয়ে যাচ্ছে। ফুটবল তারকা বলছে আমি এমপি হব, ক্রিকেটারও বলছে আমি এমপি হব, গায়িকাও বলছে আমি এমপি হব, নাট্যকর্মীও বলছে আমি এমপি হব। তাহলে রাজনীতি যারা করে তাদের এমপিত্ব ছেড়ে দেওয়া উচিত। এবং এইটা যে রাজনৈতিক, এমনকি হিরো আলমও কিন্তু বলেন উনি এমপি হবেন, আমি এমপি হব। এই জন্য হয় কি, যারা রাজনীতি করে তাদের প্রাপ্য যেটা প্রাপ্তির জায়গাটা কমে যাচ্ছে, আর ওই সুবিধাভোগীরা এসে হুটহাট করে বিভিন্ন নেগোসিয়েশন করে তারা ওই জায়গাগুলো দখল করছে। এতে একটা রাজনৈতিক বিমুখ পরিবেশ তৈরি হচ্ছে এবং ত্যাগ করার প্রবণতা কমে যাচ্ছে। ত্যাগ করে যে কিছু পাওয়া যায় না, কন্ট্রিবিউশন থাকলেও তাতে যে কোনো লাভ নাই, এবং সম্মুখ সারি যোদ্ধা হওয়ার পরও স্বীকৃতি পাওয়া যায় না, এটাই প্রতিষ্ঠিত হবে। এবং যেটা তরুণ প্রজন্মের জন্য, আগামী বাংলাদেশের জন্য খুবই একটা খারাপ পরিস্থিতির দিকেই কিন্তু যাবে। আচ্ছা, তার আগে আমি একটু বলে নিই যে গুপ্ত সুপ্ত পরিকল্পিতভাবে সুবিধা নেওয়ার জন্য নিজের যে চেহারা লেবাস, এটা ছদ্মবেশ ধারণ করে যখন একটা দলের ভিতরে সুবিধা নেওয়া এবং তাদের কার্যক্রমটা ওই তার দলের কাছে ইনফরমেশনটা পাস করাটা, এবং যেই দলের ভিতর ছদ্মবেশে আছে সেইখানে তাদের মনোবৃত্তিটা প্রমোট করা, ভুল ইনফরমেশন দিয়ে যেখানে আছি তাকে মিসগাইডেড করা আর তার দলের স্বার্থ হাসিল করা, এটাই হচ্ছে গুপ্ত জামাত ইসলামের কাজ। এটা গোলাম আজমের সময় থেকেই, এদের কোনো সংস্কার রাজনৈতিক দলের কিন্তু নাই। এরা গোলাম আজমের সময় থেকে গুপ্ত 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 অবস্থায় কিন্তু এরা থাকছে, এবং গুপ্তটাই আমার মনে হয় তাদের সাংগঠনের গঠনতন্ত্রে অলিখিত একটা পলিসি। তো এই গুপ্ত অবস্থায় জামাত ইসলামকে আমি প্রকাশ্যে বলতে চাই, নিজের যা যেখানে আছে বের করেন, হ্যাডম যদি থাকে। এই গুপ্ত সুপ্ত থেকে প্রত্যেকটা দলের ভিতরে সুবিধাভোগী নিয়ে ওই বড় বড় কথা বলে রাজনৈতিক মাঠে স্ট্যান্ডবাজি করা যায়, কিন্তু আপনাদের চরিত্রটা ওই জন্ম থেকেই কিন্তু অদ্যাবধি মানুষের কাছে প্রমাণিত হয়ে গেছে। এই জন্য গুপ্তগুলোকে বাইর করে নেওয়া দরকার, আর সব দলেরই হটাও গুপ্ত, বাঁচাও দল, এই স্লোগানটা দেওয়া উচিত। এখন এখানে দেখেন বিরোধী দল, এরা পার্লামেন্টে গণভোট আর জুলাই সনদ আর গণভোট। তো জুলাই সনদে বিএনপি সবার আগে স্বাক্ষর করছে, নোট অফ ডিসেন্ট দিয়ে স্বাক্ষর করছে, চিটিং করে ইউনুস গভর্নমেন্ট একটা চিটিং করে নোট অফ ডিসেন্টগুলোকে বাদ দিয়ে একটা জুলাই সনদ সামনে আনছে। তারা বলে বিএনপি এটা করলো না, ওটা করলো। একটা বেসরকারি বিলের একটা ধার্য দিন থাকে পার্লামেন্টে, তো বেসরকারিভাবে তো বিল উপস্থাপন করা যায়। আমি সরকারের সমস্ত অর্ডিন্যান্স পাস করতে হবে এরকম কোনো ধারাবাহিকতা বিধান কিন্তু নাই। আমি পরবর্তী পর্যায়ে এটা একটা নিখুঁত বিল আকারেও কিন্তু সরকার সংসদে উপস্থাপন করতে পারে। আবার বেসরকারি বিলের দিনেও বিরোধী দলের কিন্তু একটা সুযোগ থাকে যে বেসরকারিভাবে তারা বিল উপস্থাপন করতে পারে। জামাত ইসলামের এমপিদের বুদ্ধি দেখেন এবং তাদের কোয়ালিটিটা আপনাকে দেখতে হবে। তারা যেহেতু সমঝোতা করে ইউনুস সরকারের সাথে সিটগুলো নিয়েছে ভাইস ভার্সা করে, শিল্পভিত্তিক, কৃষিভিত্তিক শিল্প, বিসিক নগরী নতুন করে তৈরি করতে হবে। চাঁপাইনবাবগঞ্জের এমপি বলছে, এখন ধরেন চাঁপাইনবাবগঞ্জে যে বিসিক আছে এখানে রাইস মিল আছে, তো রাইস মিল কি চালটা তো কৃষিভিত্তিক, এখানে আলুর কোল্ড স্টোরেজ আছে, তো আলুটা কি কৃষিভিত্তিক, এখানে প্রাণ কোম্পানির হচ্ছে কোম্পানি আছে, তাহলে কি ম্যাঙ্গো বার, ম্যাঙ্গো জুস এটা তৈরি করার একটা বিষয় থাকলো। তো তাহলে নতুন করে কি বিসিক আপনি চাচ্ছেন কৃষিভিত্তিক? সবই তো কৃষির শিল্প চাঁপাইনবাবগঞ্জে যেটা আছে। এখন আবার জামাত ইসলামের আমির বলছে
জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে পার্লামেন্ট চলছে, মিনিটে এত টাকা খরচ হয়, এখানে আমরা ফাজলামি করতে আসিনি। ফাজলামিটা করছে কে? ফাজলামিটা ওনারাই করছে। আজকে উপজেলা পরিষদে এমপির অফিস দেয়া মানে কি জানেন? টোটাল উপজেলা পরিষদের ইওনো, থানা ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ওই উপজেলা সমাজসেবা কর্মকর্তা যাদের অফিস থাকে প্রত্যেকের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা এবং স্থবির করা। একটা এমপি ক্যান্ডিডেট বাসা উঠানে বৈঠকখানায় তাকে যারা ভোট দিছে তাদের বসানোর জায়গায় যদি না থাকে, বসানোর মনোবৃত্তি যদি না থাকে, একটা খটখটা বিস্কুট আর এক কাপ চা খাওয়ানোর মানসিকতায় যদি না থাকে, রাষ্ট্রের সুবিধা নিয়ে লোক বসাবে,